আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের আজকের আয়োজন সমাস। সমাস এই শব্দটার অর্থই হচ্ছে কোনো কিছুকে সংক্ষিপ্ত করা, অর্থাৎ সংক্ষেপণ, অনেকগুলো পদকে এক পদে মিলিত করা, যেটাকে বলা হয় মিলন, অর্থাৎ একাধিক পদের একপদীকরণই হচ্ছে সমাস। আর সমাসের এই রীতিটা সংস্কৃত ভাষা থেকে এসেছে। যেমন আমরা যদি বলি বই ও পুস্তক, এটির সমস্ত পদ হবে বই পুস্তক। সমস্ত পদ বলতে যেটা বোঝায়, আমরা যদি বলি বিলাত থেকে ফেরত, অর্থাৎ এই পুরো অংশটা হচ্ছে বেশ বাক্য, এই পুরো অংশটা হচ্ছে বেশ বাক্য। আর এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে হবে বিলাত ফেরত, একসাথে শব্দ বিলাত ফেরত। তাহলে এইটা যদি হয় বেশ বাক্য, সমস্ত পদ হচ্ছে এই সংক্ষিপ্ত অংশটুকু। আর এর পূর্বপদ হচ্ছে বিলাত আর পরপদ হচ্ছে ফেরত। তাহলে আমরা কি দেখলাম বেশ বাক্য হচ্ছে পুরো অংশটা, আর সংক্ষিপ্ত অংশ সেটা হচ্ছে সমস্ত পদ। এর পূর্বের অংশটা হচ্ছে পূর্বপদ, পরের অংশটা হচ্ছে পরপদ। আর বিলাত এবং ফেরত এগুলো হচ্ছে সমস্যমান পদ। বিলাত এবং ফেরত যে শব্দ দুইটা আছে, এটা হচ্ছে সমস্যমান পদ। 5টা জিনিস আমরা দেখলাম বিলাত ফেরত থেকে। উদাহরণটা খেয়াল করুন, এখানে বিলাত থেকে ফেরত, সমস্ত পদ হচ্ছে বিলাত ফেরত। এখানে সমস্ত পদ হচ্ছে বিলাত ফেরত, বেশ বাক্য হচ্ছে বিলাত থেকে ফেরত, সমস্যমান পদ হচ্ছে বিলাত এবং ফেরত, অর্থাৎ যেই শব্দগুলো থাকবে বেশ বাক্যের মধ্যে। পূর্বপদ হচ্ছে পূর্বেরটি, অর্থাৎ বিলাত, আর পরপদ হচ্ছে পরেরটি, অর্থাৎ ফেরত। এই বেসিকটা জানলে আমাদের বিশেষে কাজে লাগবে। কোনটা কোন সমাস সেটা চেনার জন্য কিছু শর্টকাট টেকনিক রয়েছে। যেমন যেই সমাসটা খুবই সহজ সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের মধ্যে যে ইন্ডিকেটরগুলো থাকে সেটা হচ্ছে এবং, ও, আর, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিকেটরই মূলত একটার সাথে আরেকটা সংযোজন অথবা বিয়োজনে ব্যবহার করা হয়। দুইটা পদের মিলনকে, দুইটা পদকে সংযুক্ত করতে এই ইন্ডিকেটরগুলো ব্যবহৃত হয়, এবং, ও, আর। দ্বিগু সমাসের ক্ষেত্রে সবচেয়ে সহজ যে টেকনিকটা সেটা হচ্ছে এটা সংখ্যাবোধক শব্দ থাকে, সমাহার অথবা সংখ্যাবোধক শব্দ। তারপরে কর্মধারয় সমাসে থাকবে যে, যিনি অথবা যেটি। যে, যিনি, যেটি, এটি হচ্ছে কর্মধারয় সমাসে থাকবে। বহুব্রীহি সমাস, এর মধ্যে থাকবে যার অথবা যাতে, যার অথবা যাতে। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বিভক্তি লোপ পাবে, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বিভক্তি লোপ পাবে। আর অলুক সমাসের ক্ষেত্রে পূর্বপদে বিভক্তি লোপ পাবে না। প্রথমে যেই সহজ সমাসটা সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস বলতেই জোড়া বোঝাবে, দ্বন্দ্ব সমাস বলতেই জোড়া বোঝাবে। প্রত্যেকটি সমসমান পদ এর অর্থ প্রাধান্য পাবে। কীরকম? যেমন দেখেন, মাতা ও পিতা, সমসমান পদ হচ্ছে মাতা এবং পিতা, মাতা পিতা, অর্থাৎ দুইটার অর্থই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। যদি বলি সোনা ও রূপা, সোনা রূপা, অর্থাৎ সোনা এবং রূপা এই দুইটা সমসমান পদের অর্থই কিন্তু প্রাধান্য পাচ্ছে। আর এখানে সংযোজন হয়েছে ও দিয়ে, এটা হতে পারে এবং, হতে পারে ও, হতে পারে আর। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস আবার কয়েকভাবেই হতে পারে। যেমন মিলনার্থক, একটার সাথে আরেকটার মিলন অর্থে ব্যবহার করা হয়। আমরা যেমন মুখে বলে থাকি মা বাবা, মা বাপ, মাসি পিসি,
একটা বলতে গেলে আরেকটা কিন্তু পাশাপাশি চলে আসে। জিন পরি, চা বিস্কুট, অর্থাৎ একটার সাথে মিল করে আরেকটা চলে আসে। এটা হচ্ছে মিলনার্থক শব্দ যোগ করে যখন দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। আবার বিরোধার্থক, মানে একটার সাথে আরেকটার ঝগড়া বা বিবাদ অথবা বিরোধ থাকে। যেমন দা কুমড়া, দা এবং কুমড়া যেমন একসাথে মিলে না। অহিনকুল, অহিনকুল সম্বন্ধ, অর্থাৎ খুব ঘোর শত্রুতাপূর্ণ সম্পর্ক। স্বর্গ নরক, বিপরীত অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে, একটা আরেকটার বিপরীত অর্থ। বিপরীত অর্থগুলো যদি আরেকটু ক্লিয়ারভাবে দেখতে চাই তাহলে হচ্ছে আয় ব্যয়, আয়ের বিপরীত শব্দ ব্যয়, জমার বিপরীত শব্দ খরচ। যদি আমরা বলি জমা ও খরচ, জমা খরচ। ছোট ও বড়, ছোট বড়। ছেলে ও বুড়ো, ছেলে বুড়ো। এরকম লাভ লোকসান, ধনী দরিদ্র, এই বিপরীত শব্দগুলো যোগ করে যখন দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। সমার্থক শব্দ যুগে, অর্থাৎ একই রকম অর্থ দুইটা যখন যোগ হয় তখনও আবার দ্বন্দ্ব সমাস হয়। যেমন হাট, এর সমার্থক শব্দ হচ্ছে বাজার, হাট বাজার। ঘর বাড়ি, ঘর দুয়ার। ঘর এবং দুয়ার একই রকম অর্থ প্রকাশ করে কিন্তু আসলে কিন্তু সেরকম না। ঘর মানে হচ্ছে বাড়ি আর দুয়ার মানে বাড়ির একটা ছোট অংশ। কল কারখানা, তারপরও এগুলো সমার্থক শব্দযুগেই ব্যবহৃত হয়। মোল্লা মৌলবী, খাতাপত্র, এগুলো হচ্ছে সমার্থক শব্দযুগে। কিছু কিছু শব্দ হয় আমাদের অঙ্গবাচক, যেমন হাত পা, নাক কান, নাক মুখ, মুখ বুক পিঠ, মাথা মুন্ডু আমরা বলে থাকি। এরকম এটার যদি বলি যে মাথা মুন্ডু, মুন্ডু বানানটা এখানে ভেঙে গেছে, এর বেশ বাক্য যদি আমরা বের করি তাহলে হচ্ছে মাথা ও মুন্ডু। আবার কিছু কিছু ক্ষেত্রে সংখ্যাবাচক শব্দযুগেও দ্বন্দ্ব সমাস হয়। যেমন ৭-৫, ৯-৬, ৭-১৭, ১৯-২০, এরকম সংখ্যা যুগে। আপনারা প্রত্যেকটা সমাস শেষ করে অন্তত 30 সেকেন্ড ব্রেক নেবেন। 30 সেকেন্ড ব্রেক নিলে আপনার মাথার মধ্যে ওই সমাসটা একটু গেঁথে যাবে এবং 30 সেকেন্ড পরে অন্য আরেকটা সমাস এই ভিডিও লেকচার পজ করে আবার দেখবেন। সবগুলো সমাস যদি একবারে পড়েন তাহলে হয়তোবা গুলিয়ে ফেলতে পারেন। আর অবশ্যই যে পিডিএফটা দেওয়া হয়েছে ওই পিডিএফটা কিন্তু বারবার রিডিং পড়ার চেষ্টা করবেন, যদিও একদিনে পুরো সমাস শেষ করা সম্ভব নয়। দুটি সর্বনাম যুগে, সর্বনাম দুটি কীরকম, যেমন হতে পারে যা তা, যে সে, যথা তথা, তুমি আমি, এখানে সেখানে, এরকম সর্বনাম যুগেও দ্বন্দ্ব সমাস হতে পারে। হতে পারে ক্রিয়া যুগে, অর্থাৎ কাজ, দুইটা কাজ একসাথে। যেমন দেখাশোনা, যাওয়া আসা, চলাফেরা। দেওয়া, এটা হবে নেওয়া, দেওয়া নেওয়া। আচ্ছা, আমাদের মূল যেই বিষয়টা মনে রাখতে হবে, যেমন আমরা প্রথমে পড়েছি মিলনার্থক শব্দযুগে, তারপরে বিপরীতার্থক, তারপরে হচ্ছে সমার্থক, তারপরে দেখলাম অঙ্গবাচক শব্দযুগে, সংখ্যাবাচক শব্দযুগে, সর্বনাম যুগে, এখন দেখলাম ক্রিয়া যুগে। এই শব্দগুলো যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু এক্সাম্পল আপনার মাথায় এমনিতেই চলে আসবে। তারপরে দুটি ক্রিয়া বিশেষণ যুগে, যেমন ধীরে সুস্থে, আগে পাছে, আকারে ইঙ্গিতে, এগুলো হচ্ছে ক্রিয়ার বিশেষণ, অর্থাৎ একটা ক্রিয়াকে বিশেষায়িত করে। যেমন ধীর থেকে ধীরে, সুস্থ থেকে সুস্থে। তারপরে দুটি বিশেষণ যুগে, বিশেষণ কাকে বলে, যা বিশেষ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়। তাহলে বিশেষণগুলো হবে ভালো মন্দ, কম বেশি, আসল নকল, বাকি বকেয়া। বাকি আর বকেয়া একই জিনিস, বাকি হতে পারে নগদ। এতক্ষণ দেখলাম দ্বন্দ্ব সমাস। এবার আরেকটা সহজ সমাস দেখব, সেটা হচ্ছে দ্বিগু সমাস। এই দ্বিগু সমাস
মূলত সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের একটা সমাস। দ্বিগু সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। আমরা কিছু এক্সাম্পল দেখব। আমরা শুধু মনে রাখি যে এখানে সংখ্যা থাকবে, যেমন শত বর্ষের সমাহার। শত বর্ষ অর্থাৎ 100 বছর। 100 কিন্তু একটা সংখ্যা, তাই এর সমস্ত পদ হবে শতবার্ষিকী। ত্রিপদের সমাহার, আর এই ত্রি শব্দের অর্থ হচ্ছে 3। ত্রিপদের সমাহার মানে হচ্ছে ত্রিপদী। তে মাথার সমাধান, তে মানে হচ্ছে 3, অর্থাৎ 3টি মাথার সমাহার মানে হচ্ছে তে মাথা। চৌরাস্তার সমাহার, চৌরাস্তা অর্থাৎ চৌ শব্দের অর্থ কিন্তু 4। আবার এটা হতে পারে চৌমাথার সমাহার, চৌমাথা। 3 কালের সমাহার, ত্রিকাল। 3 ভুজের সমাহার, ত্রিভুজ। পঞ্চবটের সমাহার, পঞ্চবটি। অর্থাৎ সংখ্যা কিন্তু এখানে কমন। যেখানে সমাহার বা সমষ্টি অথবা সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের সমাস হয়, সেটাই হবে দ্বিগু সমাস। ঠিক আগের লেকচারে কিন্তু আমরা কারক বিভক্তি দেখেছি। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলা হয়। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ বিভক্তির ব্যবহার কিন্তু এখানে আছে। তারপর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়। আমরা দেখব কিভাবে নামকরণ করা হয়। যেমন একটি উদাহরণ, পদ থেকে চ্যুত, পদচ্যুত। এখানে থেকে এটি কিন্তু একটি বিভক্তি। থেকে এই বিভক্তিটি কিন্তু সমস্ত পদে লোপ পেয়েছে। সংজ্ঞার মধ্যে কিন্তু ছিল যে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। পদ শব্দটা শুনলে আপনার মনে হয় যে এটা একটা ডেজিগনেশন, কিন্তু মূল কথা কিন্তু এখানে চ্যুত, অর্থাৎ পদচ্যুত যখন হয় তখন কিন্তু পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যায়। তাই এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে আমাদেরকে এখন বিভক্তিগুলো জানতে হবে। আমরা কিন্তু কারক বিভক্তির মধ্যে বিভক্তিগুলো জেনেছিলাম যে দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে, রে অথবা বেপিয়া। এই বিভক্তিগুলো যখন কোনো সমাসে লোপ পাবে তখন সেটা হবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আর এই তৎপুরুষ সমাস 9 প্রকার। তার মধ্যে দ্বিতীয়া তৎপুরুষ সমাস একটি, কে, রে অথবা বেপিয়া লোপ পাবে। যেমন আমরা যদি বলি বইকে পড়া, বই পড়া, কে কিন্তু সমস্ত পদে লোপ পেয়েছে। বিপদকে আপন্ন, বিপদাপন্ন, এখানে কিন্তু কে বিভক্তি লোপ পেয়েছে। কে বিভক্তি কে, রে অথবা বেপিয়া, এই 3টা বিভক্তি যদি লোপ পায় তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। বেপিয়া অর্থে কি? অর্থাৎ ব্যক্তি। সেটা হতে পারে কালবাচক ব্যক্তি, যেমন চিরকাল বেপিয়া সুখী। এই বেপিয়া হচ্ছে একটি বিভক্তি, এটা লোপ পেয়েছে। চিরকাল বেপিয়া সুখী, চিরসুখী। চিরকাল বেপিয়া স্থায়ী, চিরস্থায়ী। অথবা এই বেপিয়ার আরেকটি সিনোনিম হতে পারে ধরে, চিরকাল ধরে সুখ, চিরসুখ। ক্ষণকাল ধরে স্থায়ী, ক্ষণস্থায়ী। তাহলে কে, রে, বেপিয়া বা ধরে এই বিভক্তিগুলো যখন লোপ পাবে তখন সেটা হবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ শেখার মূল জিনিস হচ্ছে তৃতীয়া বিভক্তি। তৃতীয় বিভক্তি 3টা, ধারা দিয়া কর্তৃ, অর্থাৎ মন দ্বারা গড়া, মন গড়া। শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ। মধু দিয়ে মাখা, মধু মাখা। বাগ দ্বারা বিতণ্ডা, বাগ বিতণ্ডা। অর্থাৎ এই যে বিভক্তিগুলো আছে এই বিভক্তিগুলো দেখেই আমরা বুঝবো যে এটা
কোন তৎপুরুষ সমাস? তাহলে আমরা দেখেছি কে রে বেপিয়া ধরে ওটা থাকলে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, দ্বারা দিয়া কর্তৃক থাকলে হচ্ছে তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ তাহলে কি? সেটা হচ্ছে কে জন্য বা নিমিত্ত অর্থে। যেমন বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল, জন্য কিন্তু এখানে আছে। গুরুকে ভক্তি, এখানে কে আছে, গুরু ভক্তি। তপের নিমিত্ত বন, তপবন, এখানে নিমিত্ত আছে। মানে আপনি যদি শর্টকাটগুলো মনে রাখতে পারেন তাহলেই আপনি সমাস মনে রাখতে পারবেন। যারা নতুনভাবে শিখছেন তাদের জন্য কিন্তু এখানে হিউজ ইনফরমেশন, তাই একটু পজ করে করে রেস্ট নিয়ে নিয়ে দেখতে থাকবেন। পঞ্চমী তৎপুরুষ, আমরা জানি পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে, থেকে, চেয়ে। অর্থাৎ এই বিভক্তিগুলো যেই সমাস থেকে লোপ পাবে সেটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন পাপ হতে মুক্ত, পাপ মুক্ত। খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া। গদি থেকে চ্যুত, গদিচ্যুত। বদ থেকে জাত, বজ্জাত। বোটা থেকে খসা, বোটা খসা। ঠিক একইভাবে ষষ্ঠী তৎপুরুষ হবে র বা এর যখন লোপ পাবে। যেমন বিশ্বের কবি, বিশ্বকবি। চন্দ্রের অর্ধ, অর্ধচন্দ্র। এখন কথা হলো এই অর্ধ শেষে ছিল আগে কেন আসলো? এটার একটা লজিক আছে, কিছু কিছু শব্দ আছে। যেমন অর্ধ, এই শব্দ পরপদ হলে সমস্ত পদে তা পূর্বপদে হয়। যেমন পথের অর্ধ মানে হচ্ছে অর্ধপথ, চন্দ্রের অর্ধ অর্ধচন্দ্র, দিনের অর্ধ অর্ধদিন। অর্থাৎ অর্ধটা থাকে পরপদে কিন্তু আসে পূর্বপদে। আবার কিছু শব্দ আছে শিশু, দুগ্ধ, এই শব্দগুলো যদি পরে থাকলে স্ত্রীবাচক পূর্বপদ যেমন পুরুষবাচক হয়ে থাকে। মৃগীর শিশু, মৃগ শিশু। ছাগির দুগ্ধ, ছাগ দুগ্ধ, এগুলো একটু ব্যতিক্রম। আবার ব্যাসবাক্যে রাজা শব্দ পরে থাকলে সমস্ত পদে তা আগে বসে। যেমন পথের রাজা, রাজা শেষে আছে কিন্তু আসবে প্রথমে। রাজপথ, পথের রাজা রাজপথ। হাঁসের রাজা রাজহাঁস। ঠিক একই এক্সাম্পল এখানেও আছে, আপনারা শুধু পিডিএফটা ভালো করে পড়ে নেবেন। অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। অর্থাৎ খেয়াল করে দেখেন, ঘোড়ার ডিম এর বেশবাক্য ঘোড়ার ডিম, আবার এর সমস্ত পদও কিন্তু ঘোড়ার ডিম। অর্থাৎ এইখানে যে বিভক্তি সেটা লোপ পাচ্ছে না। যেমন মাটির মানুষ, হাতের পাঁচ, মামার বাড়ি, সাপের পা, মনের মানুষ, কলের গান। আপনারা যদি এই বিভক্তি লোপ করে ফেলেন বা সরায় ফেলেন তাহলে অর্থ কীরকম দাঁড়ায় দেখেন। কলের গানকে যদি আমরা লিখি কলে গান তাহলে কিন্তু মিলছে না। মগে মুল্লুক তাহলেও হচ্ছে না, মগের মুল্লুকই বলতে হবে। তারপর হচ্ছে তাসে ঘর, টাকা কুমির হয় না কিন্তু, টাকার কুমির। তারপর হচ্ছে ডুমুরের ফুল, চোখের বালি, গরুর দুধ ইত্যাদি। এই শব্দগুলোতে এই যে বিভক্তি সেটা লোপ পায় না। শুধুমাত্র ব্রাতার পুত্র, ব্রাতুষ্পুত্র, এটি নিপাতনে সিদ্ধ সন্ধি, এখানে কোনো ধরনের নিয়ম মানে না। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনো ধরনের সন্ধির নিয়ম মানে না, এটি একটু ব্যতিক্রম। ব্রাতুষ্পুত্র অনেক পরীক্ষায় এটা আসে। সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী বিভক্তি আমরা জানি এ অ তে, এটা লোপ পেয়ে যখন সমাস হয়। যেমন জলে মগ্ন, জলমগ্ন। দিবায় নিদ্রা, অ কিন্তু এখানে আছে। দিবায় নিদ্রা মানে দিবা নিদ্রা। দানে অর্থাৎ এ, এখানে হচ্ছে দানবীর। গাছে, এখানে কিন্তু বিভক্তি আছে এ। পূর্বে, এখানেও কিন্তু আছে এ। পূর্বে ভূত, ভূতপূর্ব। অর্থাৎ সপ্তমী যে বিভক্তিগুলো আছে এই বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাই হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। যেই সমাসে না, নেই, নাই, নয় এগুলো এই নাবাচক
নৈয় অব্যয় পূর্বে বসে যে সমাস হয় তাই হচ্ছে নৈয় তৎপুরুষ সমাস। যেমন কিছু এক্সাম্পল আপনারা বারবারই দেখেন, ন আচার অনাচার, ন কাতর অকাতর, নয় ধর্ম অধর্ম, ন অতিদূর নাতিদূর বা অনতিদূর, বে আইনি বা নয় আইনি বেআইনি, নয় উচিত অনুচিত। এরকম ন ক্ষত মানে অক্ষত, ন অভিজ্ঞ অনভিজ্ঞ, ন উর্বর অনুর্বর, নয় পর্যাপ্ত অপর্যাপ্ত। পিডিএফে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। এই সমাসটার মধ্যে একটু মজা আছে, উপপদ তৎপুরুষ সমাস। অনেকেই কিন্তু এটা শুধু শর্টকাট টেকনিকটা মনে রাখেন না, এই জন্য ভুল করেন। উপপদ তৎপুরুষ সমাস মনে রাখবেন, এটা এক কথায় প্রকাশ। উপপদ তৎপুরুষ সমাস এক কথায় প্রকাশ। যেমন পঙ্কে জন্মে যা পঙ্কজ, জল দেয় যে জলদ, জলে চড়ে যা জলজ, ছেলে ধরে যে ছেলে ধরা, পকেট মারে যে পকেট মার, ধামা ধরে যে ধামা ধরা, সত্য কথা বলে যে সত্যবাদী। অর্থাৎ সকল ধরনের এক কথায় প্রকাশ দিয়ে যেই সমাস হয় তাই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। অলুক মানেই হচ্ছে যেখানে লোপ পায় না, অর্থাৎ যেই সমাসে বিভক্তি লোপ পায় না। যেমন কলুর বলদ, কলুর বলদি, এখানে কিন্তু র এটা লোপ পায়নি। তেলে ভাজা, তেলে ভাজাই, কোনো ধরনের চেঞ্জ নেই। কলে ছাটা, কলে ছাটা, গরুর গাড়ি, গরুর গাড়ি, অর্থাৎ এখানে কিন্তু বিভক্তি লোপ পাচ্ছে না, সেজন্য এটা অলুক তৎপুরুষ সমাস। ভিডিওটা পজ করে 30 সেকেন্ড একটু ব্রেক নিতে পারেন, এতক্ষণ কি পড়লেন সেটা একটু মনে করার চেষ্টা করুন। এখন আমরা দেখব বহুব্রীহি সমাস। বহু মানে হচ্ছে অনেক, আর ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান, আর বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহু ধান আছে যার। যে সমাসের সমস্ত পদে পূর্বপদ এবং পরপদের অর্থ কোনোটাই না বুঝে অন্য কোনো পদকে বোঝায় সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে আমরা শর্টকাটে দেখেছিলাম যার অথবা যাতে, এই শব্দগুলো বেশ বাক্য রূপে ব্যবহার করা হয়। আমরা যেমন উদাহরণে দেখতে পারি বহুব্রীহি অর্থাৎ বহু দান আছে যার। বহুব্রীহিতে কিন্তু বহু কিংবা ব্রীহি কোনোটার অর্থই প্রাধান্য নাই, বহু দান আছে এমন লোককে বোঝাচ্ছে। এই এক্সাম্পলটা অনেক বেশি স্বীকৃত। 10 আনন যার, 10 আনন অর্থাৎ 10, যেটাকে আনন মানে হচ্ছে মুখ, এর কোনোটা অর্থ না বুঝায়া যে সেটা হয় লঙ্কার রাজা রাবণের 10টি মাথা থাকায় তার নাম দশানন বোঝানো হচ্ছে। এখানে কিন্তু 10টি মুখ বোঝানো হচ্ছে না, মাথা বোঝানো হচ্ছে। অর্থাৎ যেসব ক্ষেত্রে পূর্বপদ পরপদ কোনোটার অর্থই থাকে না, একদম নতুন একটি অর্থ আসে বা চলে আসে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস আবার 8 প্রকার। এর পূর্বপদে বিশেষণ থাকবে, যেমন নীল এটি হচ্ছে বিশেষণ, পরপদে বিশেষ্য থাকবে। কণ্ঠ এটি কিন্তু একটি বিশেষ্য, অর্থাৎ আমরা জানি নাউনের পূর্বে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে, এখানেও সেম, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষ্য এর পূর্বে থাকবে হচ্ছে বিশেষণ, আর সেই সমাসটা হবে সমানাধিকরণ বহুব্রীহি। যেমন নীলকণ্ঠ যার নীলকণ্ঠ, কালো বরণ যার কালো বরণ, নীল অম্বর যার নীলাম্বর, খোশ মেজাজ যার খোশ মেজাজ, এক গো যার এক গুয়ে। ওটা ছিল সমানাধিকরণ বহুব্রীহি। এখন আমরা দেখব বেধিকরণ বহুব্রীহি। সমসমান পদের দুইটাই যখন বিশেষ্য পদ, আগে আমরা দেখেছি একটা হচ্ছে বিশেষণ আর একটা হচ্ছে বিশেষ্য। এমন বিনা পানিতে যার, বিনা পানি, বিনা এবং পানি দুইটাই কিন্তু বিশেষ্য পদ। শুল পানিতে যার শুল পানি, কথা সর্বস্ব যার
কথা সর্বস্ব। গোফে খেজুর পড়ে থাকলেও খায় না যে গোফ খেজুরে, যার অর্থ কিন্তু অলস। মধ্যপদলোপী, এখানে কিন্তু বলা আছে মধ্যপদ লোপ পাবে, অর্থাৎ মধ্যপদ লোপী, মধ্যপদ লোপ পাবে। ব্যাসবাক্যের মধ্যবর্তী পদ বা ব্যাখ্যামূলক যে মধ্যপদ, সেটা যখন লোপ পেয়ে কোনো সমাস হয় তখন সেটা মধ্যপদলোপী সমাস। যেমন বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, বিড়াল চোখী। দেখেন এখানে কিন্তু যে মধ্য যে পদটা আছে সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। সোনার মতো উজ্জ্বল মুখ যার, মতো উজ্জ্বল, অর্থাৎ এখানে কিন্তু মধ্যপদ লোপ পাচ্ছে। বিড়ালের মতো অক্ষী যার, বিড়ালাক্ষী, অর্থাৎ মধ্যপদ যেখানে লোপ পায়। এই সমাসটা প্রায় সময়ই আসে। এটা হচ্ছে ক্রিয়ার পারস্পরিক অর্থে, অর্থাৎ একটার সাথে আরেকটা পরস্পর একই জাতীয় কাজ করলে এবং পূর্বপদে আ উত্তরপদে ই যুক্ত হয় যেই সমাসে। যেমন কানে কানে যে কথা, কানাকানি। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। কোলে কোলে যে মিলন, কোলাকুলি। গলায় গলায় যে মিলন, গলাগলি। এরকম আরও অনেক ব্যতিহার বহুব্রীহি সমাস আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। কারাকারি, গালাগালি, দেখাদেখি, গুতাগুতি, কাটাকাটি, কামড়াকামড়ি, চোখাচোখি, দলাদলি, টানাটানি, ফাটাফাটি, হানাহানি, ভাগাভাগি। এই জিনিসগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। অলুক বহুব্রীহি সমাস। অলুক অর্থাৎ লোপ পায় না, পূর্বপদ এবং পরপদের কোনো পরিবর্তন হয় না। গলায় গামছা যার, গলায় গামছা। মুখে ভাত শিশুকে দেয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত। কানে খাটো যে, কানে খাটো। খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের বিভক্তি লোপ পাচ্ছে না। নয় বহুব্রীহি সমাস, যেখানে না অর্থ প্রকাশ পায়। যেমন এখানে খেয়াল করে দেখেন বে হেড যার, বেহেড। না চারা যার, নাচার। না জানা যা, না জানা বা অজানা। না মানে হচ্ছে নয়, নাই, এরকম অর্থে। বে হায়া যার, অর্থাৎ লজ্জা যার নেই সে হচ্ছে বেহায়া। যেমন বে বা নাই কার যার, বেকার। নাই খোঁজ যার, নিখোঁজ। এরকমভাবে এই শব্দগুলো দেখে নেবেন। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস, সমস্ত পদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়। যেমন একদিকে চোখ বা দৃষ্টি যার, একদিকে চোখ, সে হচ্ছে এক চোখা। খেয়াল করে দেখেন এখানে কিন্তু চোখ ছিল, যুক্ত হয়েছে কি আ, অর্থাৎ চোখ যোগ আ, চোখা। ঘরের দিকে মুখ যার, গড় মুখো। এখানে কিন্তু গড় মুখো, মুখ ছিল, এখানে ও যুক্ত হয়েছে, অর্থাৎ মুখো, মুখ যোগ ও। এখানে চোখ যোগ আ। আবার নি খরচ যার, নি খরচে। এই খরচের সাথে কিন্তু এ বিভক্তি যুক্ত হয়েছে। ওন পাজর যার, ওন পাজরে, রে। এখানে কিন্তু এ প্রত্যয়ান্ত, অর্থাৎ এ বিভক্তি যুক্ত হয়েছে। এখন একটু ডিফারেন্স মনে রাখবেন। দ্বিগু সমাসে আমরা দেখেছিলাম সংখ্যা, সংখ্যা মানেই দ্বিগু সমাস আমরা বলেছিলাম। একটু ডিফারেন্ট আছে, যেমন পূর্বপদে সংখ্যাবাচক, পরপদে বিশেষ্য, আর সমস্ত পদে আ, ই যুক্ত হয়। যেমন 10 আনন যার, 10 আনন। প্রথম এক্সাম্পলে আমরা দেখেছিলাম যে 10 আনন বলতে বোঝায় লঙ্কার রাজা রাবণের 10টি মাথা থাকায় তার নাম দশানন বোঝানো হয়েছে, অর্থাৎ ও ভিন্ন একটা অর্থ।
পূর্বপদ পরপদ কোনোটা না বোঝায় অন্য একটা অর্থ বোঝাচ্ছে, এজন্যই সেটা হচ্ছে বহুব্রীহি সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি। চৌ, চাল যে ঘরের, চৌচালা। তিন, তার যে যন্ত্রের, সে তার। অর্থাৎ এখানে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে প্রথম যেই শব্দটা সেটা হচ্ছে সংখ্যাবাচক, যেমন 10, চৌ এবং সে মানে হচ্ছে কিন্তু 3। পরপদে কি থাকবে? বিশেষ্য থাকবে, যেমন আনন, চাল, তার, এগুলো হচ্ছে বিশেষ্য। এতটুকু মনে রাখলেই যথেষ্ট। ব্রেনকে রেস্ট দিতে পারেন 30 সেকেন্ডস। আর একটা মাত্র সমাস রয়েছে, সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব অর্থ হচ্ছে অব্যয়ের ভাব যেখানে বর্তমান থাকে, অর্থাৎ পূর্বপদে অব্যয়যুগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রাধান্য পায় সেটা কিন্তু অব্যয়ীভাব সমাস। যেমন জানু পর্যন্ত লম্বিত, আজানুলম্বিত, অর্থাৎ পূর্বপদের শব্দে অব্যয়ের সাথে কিন্তু আ যুক্ত হয়েছে। আমরা কিছু ইন্ডিকেটর দেখব এই অব্যয়ীভাব সমাস মনে রাখার ক্ষেত্রে। যেমন কুলের সমীপে উপকণ্ঠ, মানে কণ্ঠের সমীপে উপকণ্ঠ, কুলের সমীপে উপকূল। এমন থাকতে পারে উপ, থাকতে পারে প্রতি বা অনু, দিন দিন প্রতিদিন, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে, ক্ষণ ক্ষণ অনুক্ষণ। তারপরে অভাব অর্থও হয়ে থাকে আমিষের অভাব, নিরামিষ, জলের অভাব, নির্জল, ভাবনার অভাব, নির্ভাবনা, উৎসাহের অভাব, নিরুৎসাহ। অর্থাৎ নির বা নি অর্থে, পর্যন্ত অর্থে। যেমন সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, এখানে সমুদ্র আছে, হিমাচল আছে, যুক্ত হয়েছে কি? আ। এখানে আ দিয়ে পর্যন্ত বোঝায়, অর্থাৎ আ সমুদ্র, হিমাচল। পা থেকে মাথা পর্যন্ত, পা অর্থাৎ পাদ মস্তক, পাদ মস্তক, অর্থাৎ এখানে যুক্ত হয়েছে আ। খেয়াল করে দেখেন, আ আ। কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ। মরণ পর্যন্ত, আমরণ। এরকম উপ যেটা সাদৃশ্য বোঝাবে, যেমন গ্রহের তুল্য, উপগ্রহ, শহরের সদৃশ্য, উপশহর, ভাষার সদৃশ, উপভাষা, কথার সদৃশ, উপকথা। যথা শব্দ যুক্ত হবে, যার অর্থ হবে অনতিক্রমতা। রীতিকে অতিক্রম না করে যথারীতি, স্বার্থকে অতিক্রম না করে যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য। আবার অতিক্রান্ত অর্থে, যেমন বেলাকে অতিক্রান্ত। উদ্বেল, শৃঙ্খলাকে অতিক্রান্ত, উচ্ছৃঙ্খল। বিরোধের ক্ষেত্রে বিরুদ্ধেবাদ অর্থাৎ প্রতিবাদ, বিরুদ্ধেকুল, প্রতিকূল। পশ্চাৎ অর্থাৎ পিছনের দিকে গমন করা, পশ্চাৎ গমন মানে অনুগমন, পশ্চাৎ দাবন, অনুদাবন। ঈর্ষ অর্থে আ, যেমন ঈর্ষনত, আনত, ঈশ্বরোক্তিম, আরক্তিম। দূরবর্তী অর্থে অক্ষির অগোচরে, পরোক্ষ। এরকম অনেকগুলো উপসর্গ রয়েছে, যেমন উপ, এটি আবার ক্ষুদ্র অর্থ ব্যবহার করা হয়। গ্রহের ক্ষুদ্র মানে হচ্ছে উপগ্রহ, নদীর ক্ষুদ্র উপনদী, সাগরের ক্ষুদ্র উপসাগর। আমরা প্রাদি সমাস দেখে থাকি, প্র, প্রতি, অনু। এই প্রভৃতি অব্যয়ের সাথে যদি কৃৎপ্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তখন তাকে প্রাদি সমাস বলা হয়। এই পটা মনে রাখলেই অনেক এক্সাম্পল আপনারা দাগাতে পারবেন পরীক্ষার হলে। প্র যে বচন, প্রবচন, প্র ভাত অর্থাৎ আলোকিত, প্রভাত। পরি যে ভ্রমণ, পরিভ্রমণ। অনুতে যে তাপ, অনুতাপ। প্র রূপে গতি বা প্রগতি, মানে প্রটা মনে রাখলেই প্র, প্রতি এবং অনু দিয়েই মূলত প্রাদি সমাস হয়ে থাকে।
কি প্রতি এবং অনু, এগুলো দিয়ে প্রাদি সমাস হয়ে থাকে। ব্যতিক্রমধর্মী একটি সমাস রয়েছে, সেটা হচ্ছে বলা হয় সুপসুপা সমাস, অর্থাৎ বিভক্তিযুক্ত এক পদের সাথে অন্য পদের যেই সমাস। দুইটা উদাহরণই আছে, মনে রাখতে পারেন, ভূতপূর্ব আর একটা হচ্ছে মধ্যরাত। কিছু সমাস আসে প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় আপনারা দেখেন যে নিত্য সমাস, যে সমাসের সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, বেশ বাক্যের দরকার হয় না, তাকেই বলা হয় নিত্য সমাস। যেমন কেবল দর্শন মাত্র, অন্য ধর্ম ধর্মান্তর, অন্য গ্রাম গ্রামান্তর, অন্য দেশ দেশান্তর, অন্য গৃহ গৃহান্তর, অন্য যুগ যুগান্তর, অন্য স্থান স্থানান্তর, কেবল জল জলমাত্র, অন্য দিন দিনান্তর, অন্য লোক লোকান্তর, অন্য মাস মাসান্তর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।